ফিগার করে সে তো ফিগারটা ড্র করতে ভুল করো না প্লিজ, তাহলে কিন্তু স্যার লাস্ট ক্লাসে তো একটা বাকি ছিল। ওরা করে দিয়েছিলাম, হয়তো বুঝাতে বুঝাতে মনে একটু প্রবলেম ছিল না। স্যার ওইটা স্যার হয় নাই স্যার, কোশ্চেনও দেওয়া হয়। ও লাস্ট স্যার গ ওই যে ক নাম্বারটা নাম্বার। কোশ্চেন দেওয়া হয়নি। না স্যার ওইটা আচ্ছা সলভ করানোর প্রশ্ন। ওকে ঠিক আছে, তাহলে এইটা একই জিনিস, একই টাইপের জিনিস, এটাকে লিখে নাও, যেহেতু আমরা বোর্ডে লিখে ফেলেছি এটা, তারপরে ওটা আমরা করে দিচ্ছি। ওটা সি পর্যন্ত করা হয়েছে না, এ বি সি করা হচ্ছিল। জি স্যার গ পর্যন্ত। ওকে ঠিক আছে, আর ডি নাম্বারটা অনেক ছোট্ট একটা ম্যাথ আছে, আমরা করে দিচ্ছি, করে বুঝে দেবো। সবার তোলা ফলে বলবে আমাকে যে স্যার মোটামুটি ডান, তারপর আমি কোশ্চেনে যাবো। কোশ্চেনের যে বিশেষ করে ডায়াগ্রাম গুলো রে গুলো যে দেওয়া থাকবে, রে গুলো যদি ভুল করে না প্লিজ, তাহলে কিন্তু ঝামেলা করবো আমরা। এখানে দেখো সোজা এই রেটা কিন্তু সোজা চলে যাবে একবার ডিরেক্টলি, এটা মনে হয় বোর্ডের স্ট্রেট লাইন চলে যাবে যেটা বরাবর। আমি বি সেকশনের গ্রুপে একটু দিয়ে দিত, তো দেখতে পাচ্ছিস না হঠাৎ কি এজি হচ্ছে দিয়ে দিতেছি স্যার। শুরু করতে পারেন মনে হয়, হয়ে গেছে। স্যার বলো অন্তর হয়েছে। তাপস কি ওই গ্রুপে অ্যাড নেই কেন থাকবে না স্যার? এই গ্রুপে? স্যার ডিআইসি সেকশন সি, আমি স্যার ওটা ক্লাস করতে, স্যার আমি ওটা ক্লাস করতে বলছিলাম, পরে ও বলতেছে আমার তো স্যার অ্যাড দেয় নাই। তবে অ্যাডমিন তো আমি না, অ্যাড দেবো না কেন? এই সি সেকশন অ্যাডমিন কে? জুবাইর? নাসরিন ম্যাম। কে? নাসরিন ম্যাম, নাসরিন ম্যাম। নাসরিন মিস? জি স্যার। এই ক্লাস শেষে অন্তত আমার ফোন দিতে, তাপস আমার ফোন দিতে বলো তো, কি বলে এতদিন পরে? জি স্যার। ওকে বলো যে 9টার পরে আমার স্যারকে ফোন দিতে, এই 10টার দিকে, 10টার দিকে ফোন দিতে আচ্ছা বলো। স্যার। ওকে ঠিক আছে, ওকে ডান। তাহলে আমাদের মোটামুটি সবার থেকে একবার কমপ্লিট। আমরা এখন প্লিজ স্টেপ বাই স্টেপ আলোচনা করি। দেখো এই একটা প্রিজম, এই প্রিজমের দুটি ক্রিয়েট করাবো, বাকি কোশ্চেনগুলো যেভাবে আসুক আমরা আশা করি এর উপরে বেস করে আমরা হয়তো চেষ্টা করতে পারবো সলভ করার জন্য। মনে করো যে এ বি সি একটা প্রিজম, এই প্রিজমের তিনটে বাহু সমান, তার মানে আরেকটা সেই আগেকার মতোই, এর আগে কোশ্চেনটা করেছিলাম, এটা হলো সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের তিনটি কোণ যখন সমান হবে, তিনটে বাহু যখন সমান হবে,
তখন তিনটে কোণ সমান। এর জন্য আমরা লিখে দিয়েছি এটা হলো 60 ডিগ্রি। ওকে না, মানে ফার্স্ট কোশ্চেনটা হলো যে একটা আপতিত রশ্মি এই প্রিজমের উপর যখন পড়বে, দেখুন এই যে শুরু হলো এখান থেকে, এইটা হচ্ছে আপতিত রশ্মি প্রিজমের উপর পড়লো, পড়ার পরে প্রিজমের যে ভূমি থাকবে ভূমি বরাবর একটা প্যারালালে যাবে, সমান্তরালে যাওয়ার পরে লাইট লাইন থেকে বের হয়ে গেল। এখন এই যে দেখো প্রথম যে আপতিত রশ্মিটা ছিল, এই আপতিত রশ্মি ভিতর দিকে বাঁকা হলো, তারপরে আবার বাঁকা হয়ে নিচের দিকে চলে আসলো। যদি এতগুলো বাঁকা না হতো বা বিচ্যুতি যদি না হতো, তাহলে যদি সোজা যে চলে যেত, দেখো এই আপতিত রশ্মিটি এত সোজা ডিরেক্টলি চলে যাচ্ছে, বাট এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যাচ্ছে কোন দিকে, অ্যাকচুয়ালি এইদিকে বের হয়ে যাচ্ছে। তাহলে এই রেখাটাকে যখন কিছুকে বর্ধিত করবা, আর যেদিকে যাওয়ার কথা ছিল, এই দুটো পয়েন্ট করে একটা বিন্দু মিলিত হচ্ছে। এখন জয় মিলিত হওয়ার পর যে অ্যাঙ্গেলটা, যে কোণটা তৈরি করবে, অ্যাকচুয়ালি এই কোণটাকে বলা হয় কিন্তু ন্যূনতম বিচ্যুতি কোণ। এইটাই হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন। মানে আমি আরেকবার বলি, আমার আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি, এই দুটো রশ্মির মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে বা যে কোণটা উৎপন্ন হয়, অ্যাকচুয়ালি সেই কোণটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? দেখো এটা হলো আপতিত রশ্মি, এটা সোজা টান হবে, স্যার সোজা যাচ্ছে। আর এটা হলো প্রতিসরিত রশ্মি, এটাকে পিছন দিকে বর্ধিত করো, পিছন দিকে বর্ধিত করার পরে আপতিত রশ্মির সাথে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। মিলিত হওয়ার পরে ফলে যে কোণ উৎপন্ন করবে, অ্যাকচুয়ালি এই কোণটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। এইটাই হচ্ছে আমার মেইন ইনফরমেশন। আর সেই ন্যূনতম বিচ্যুতি কোণের মান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আমরা ধরে নেই এটা দেওয়া ছিল, এটাও ইকুয়াল টু 30 ডিগ্রি। সবাই লিখে রাখো, ন্যূনতম বিচ্যুতি কোণের মানও 30 ডিগ্রি আমি দিয়ে দিলাম। তো স্যার সবই তো দিয়ে দিচ্ছেন, এখন বের করবে কি দেখো, প্রিজমের প্রতি সরলাঙ্ক কত? ওকে, ভেরি গুড, কোশ্চেন পেয়ে গেছি। আমি যে গ্লাস দিয়ে বা যে কাঁচ দিয়ে একটা প্রিজম তৈরি করেছিলাম, ওই কাঁচের একটা প্রতি সরলাঙ্ক আছে। এখন আমার মেইন কাজটা হলো প্রতি সরলাঙ্কের মানটা বের করব। যে কিভাবে বের করব একটু চিন্তা করে দেখো। এখন প্রতি সরলাঙ্ক বের করতে গেলে মেইনলি কিন্তু আমাকে একটা ফর্মুলাই আছে, যে মিউ ইকুয়াল টু sin i ডিভাইড বাই sin r, sin i ডিভাইড বাই sin r। কিন্তু আমার এখানে দেখো sin i এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু sin i কিন্তু দেওয়া নাই। আমার এখানে r1 দেওয়া নাই, r2 দেওয়া নাই, বাকি কোনো কিছু দেওয়া নাই। শুধু এই অ্যাঙ্গেলের মধ্যে i মানে আপতন কোণ এবং প্রতিসরিত কোণ, এই দুটো কোণের মধ্যে একটা কোণের মান দেওয়া আছে, সেটা হলো এই 6 ডিগ্রি। বাকি কোণের মান দেওয়া নাই, দেওয়া আছে প্রিজম কোণ, তারপরে হচ্ছে তোমার ন্যূনতম বিচ্যুতি কোণ, ওই দুটো কোণ দেওয়া আছে, কিন্তু আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ আমার এখানে দেওয়া নাই। এখন আমাকে বিভিন্ন টেকনিক ইউজ করে, ব্যবহার করে আমাকে এখন সেখান থেকে আপতন করে মানটা বের করতে হবে। ওকে, সো প্রথমে আবার কি কি দেওয়া আছে সেটাকে লিখে দিই। আমরা শুরু করবো এইভাবে, প্রথম যদি ক নাম্বার দাও, স্যার এটাকে ক নাম্বার নেই, আর এটাকে আমরা ক লিখছি। তাহলে মার্কিং করি কয়েক উত্তর। প্রথম দেখো দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমাদের চিত্রটা দেখে দেখে একটু সাজাও। ওকে, সাত থেকে কি কি পাওয়া যায় দেখো তো। প্রথম চিন্তা করবো প্রিজম কোণ, প্রিজম কোণ A ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপরে ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ del m equal to 30 ডিগ্রি। আপতন কোণ I1 equal to 60 ডিগ্রি। দেখো তিনটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল। যে তিনটা কোণের মান দেওয়া ছিল, সেই তিনটা কোণের মানটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম যে কি কি দেওয়া আছে। স্যার বলো স্যার, এখানে ডেল এ হলো কেন স্যার?
ডেল এম মানে হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। ডেলটাকে বলা হয় বিচ্যুতি কোণ, কিন্তু বিচ্যুতি কোণের মধ্যে সবচেয়ে মিনিমাম বিচ্যুতি কোণ, মিনিমাম ডেভিয়েশনকে বলা হয়, এই জন্য এম দেওয়া হয়। এম মানে ডেলের নিচে একটা সাফিক্স হিসেবে এম দিতে হয়। এম মানে হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। জি স্যার, বুঝতে পারছি। ন্যূনতম মানে কি? মিনিমাম। আর মিনিমাম লিখতে গেলে প্রথমে কিন্তু এখন এম আসে, জি স্যার। এখানে আমরা এম দ্বারা ডিফাইন করা হয়। দেখো নিচে কিন্তু এমটা কিন্তু ডেল এম মানে একসাথে না, কিন্তু এমটা ডেলের নিচে সাফিক্স হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা প্রথমে দেখো আমরা একটা ফর্মুলা জানি, যে এখানে লিখে দিচ্ছি তো আমরা একটু জানি, ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। দেখো তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ছিলাম যে ন্যূনতম বিচ্যুতি। এটা কিন্তু আমরা যখন যে এই প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণের ফর্মুলাটা তৈরি করি, দেখো ওইখানে সুন্দর করে দুটো ফর্মুলা ছিল। তাহলে আমাদের কি ছিল? ন্যূনতম বিচ্যুতি, দ্যাট মিন্স ডেল এম ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। দেখো এখানে কার ভ্যালু জানো? এর ভ্যালু জানো শিওর, ডেল এম এর ভ্যালু জানো শিওর, তারপরে I1 এর ভ্যালু জানো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে I2 এর ভ্যালুটা আমরা ইচ্ছা করলে বের করতে পারবো, এবং I2 এর ভ্যালুটাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি বের করব। তো নিজেরা তোমাদের মধ্যে ক্যালকুলেশনে বের করে ফেল। দেখো সেটা হলো, এটা মান কত ছিল? বিচ্যুতি কোণ ছিল 30, তাহলে এটা ছিল 30 ইকুয়াল টু I1 ছিল 60 প্লাস I2, ওকে I2 টা আমি লিখে দিচ্ছি যে I2 মাইনাস A ছিল 60। দেখো তাহলে আমাদের কি কি হচ্ছে? 60 এটা কেটে দাও, তারপরে সুতরাং কি হচ্ছে এখানে? I2 সমান সমান 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কোশ্চেন পেয়ে গেছি স্যার, যে I1 এখানে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি, I2 মানে কি? যে এখান থেকে যে বের হয়ে যাচ্ছে এইটা কিন্তু I2। যদি কনফিউজড হও তাহলে তোমাদের বইতে যে এই প্রিজম কোণের যে ন্যূনতম বিচ্যুতি কোণের যে একটা ফিগার দেওয়া ছিল, ওইখান থেকে যখন ক্যালকুলেশন করেছি ওইটা একটু দেখে নিও, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যে এইটা ছিল I1, এটা ছিল I2, আর R1 হচ্ছে যে এইখানে R1, যদি আমরা এটাকে ইয়ে করি, আমরা জাস্ট একটু বুঝে দিচ্ছি। দেখো এটা কিন্তু তোমাদের এক্সট্রা কোশ্চেন বোঝাচ্ছি, এটা তোমাদের বইতে ছিল না। এইটা হবে R1 আর এইটা হবে R2। মনে আছে সামি? দেখো তো এটাকে প্রমাণ করেছিলাম না এরকম ফর্মুলা দিয়ে? জি স্যার। ওকে, তাহলে আমাদের সুবিধার জন্য আমরা ইচ্ছা করে ক্যালকুলেশন একটু বের করে নিলাম। এখন দেখো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি বের করব? এখান থেকে বের করতে গেলে প্রথমে আমরা R1 টা বের করব। এই R1 টা কিভাবে বের করব? কারো কোনো আইডিয়া আছে? দেখো তো একটু চিন্তা করে দেখো, একটু কাজ আমি করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। বাট তোমরা বিপরীত কোণের সূত্র অ্যাকচুয়ালি এটা হয় না। বিপরীত কোণ এগুলো আলোগুলোতে হয়ে যাবে, বিচ্যুতি হয়ে যাবে। যদি বিচ্যুতি না হতে সোজাসুজি যেত তাহলে বিচ্যুতি কোণে করা যেত। ভালো একটা আইডিয়া ধরেছো। ওকে, ভালো একটা আইডিয়া দিয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, একটা আলোক রশ্মি যখন এখানে পড়বে, পড়ার পরে আলোক রশ্মি সোজা যাচ্ছে না, আমাদের সবসময় একটু কি হবে? বিচ্যুতি হয়। এই জন্য বিচ্যুতির কোণগুলো সবসময় সমান হয় না। আচ্ছা, তারপরে এখানে আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি। আমার টার্গেটটা খেয়াল করো প্লিজ, আমার টার্গেটটা খেয়াল করো। দেখো ম্যাথ তুমি নিজেই করতে পারবা, ফর্মুলা তোমাকে জানা আছে, সবই তোমাকে দেওয়া আছে, জাস্ট আমি ধরে দিচ্ছি একটু। আমার মেইনলি বের করতে হবে কি? দেখো তো, আমরা একটু লিখে রাখি, মিউ ইকুয়াল টু সাইন I1 ডিভাইড বাই সাইন R1। এইখানে এইটা যদি জানতে পারো তাহলে মিউ মানটা বের করলে ম্যাথ পেয়ে যাবে। দেখো সবচেয়ে জটিল পজিশনে পড়ে গেছি। ও স্যার I1 এর মান, ওকে I1 এর ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, বাট আমি কিন্তু R1 এর মান যেটা, এই R1 এর ভ্যালুটা আমি জানি না যে স্যার R1 এর ভ্যালু কত। এই R1 এর ভ্যালু বের করাটাই একটা আমার একটা সবচেয়ে চ্যালেঞ্জ এবং একটু জটিল হবে। ওকে, বাট আমি করে দিচ্ছি, সুন্দর করে বুঝে দিচ্ছি। এটা ফিজিক্স না, ফিজিক্সের ফর্মুলা ধরা দিলে বাকি জিনিসটা হলো ম্যাথমেটিক্স এর একটা ব্যাপার। ওকে, তাহলে আমরা আরেকটু পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে দেখব, দেখো এখন আমরা নাও, এখন আমরা কিভাবে একটু চিন্তা করতে পারি।
mu equal to sin I1 by sin R1 equal to sin I2 divided by sin R2। দেখো মিউ মানে কি? মিউ মানে হলো প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্কের শ্রেণীর যে ফর্মুলাটা আমরা পড়ে আসছিলাম, সেই শ্রেণীর ফর্মুলা বলেছিল যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এই দুটো কোণের সাইনের অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা হয়। প্লিজ খেয়াল করো যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এই দুটো কোণের যে সাইনের যে অনুপাত, এই সাইনের অনুপাতটাকে একটা ধ্রুব সংখ্যা। তা যদি ধ্রুব সংখ্যা হয়, দেখো sin I1 divided by sin R1 এই দুটো ডিভাইড করলে যা হবে sin I2 divided by sin R2 এটা মানে সেম হবে। তার মানে আমরা কিন্তু শ্রেণীর যে লটা ছিল সেই লটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন কোশ্চেন হলো স্যার এটা কি করব? মিউ ভ্যালু বের করব। মিউ ভ্যালু বের করা কিন্তু সম্ভব না। মানে এখানে দেখো 1 2 3 4 এই চারটে ভ্যালু জানতে হবে। তুমি চারটে ভ্যালু জানো না। এই চারটের মধ্যে তিনটে ভ্যালু তোমার জানা আছে, আমি দেখাচ্ছি। বাকি একটা ভ্যালু আমরা এখন থেকে বের করে দেখবো স্যার কিভাবে বের করা যায়। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন দেখি। দেখো sin I1 এর ভ্যালু তুমি জানো, এটা 60 ডিগ্রি। এখান থেকে sin 60 ডিগ্রি ডিভাইড বাই sin R1। এই R1 এর ভ্যালুটা কিন্তু বের করো। মেইনলি কাজটা কিন্তু আমার এখানে এইটাই। ওকে, তুমি লিখে দাও এটা, sin R1 টা লিখে রাখলাম ইকুয়াল টু sin I2 ভ্যালুটা একটু আগে বের করেছি আমরা 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি ও sin R2 ও স্যার R2 এর ভ্যালু আমরা জানি। অ্যাকচুয়ালি দেখো আমরা একটা কথা বলি যে একটা সমীকরণ থেকে আমরা একটা অজানা রাশির মান বের করতে পারি, বাট একটা সমীকরণ থেকে কখনোই দুইটা অজানা রাশির মান কখনোই বের করা সম্ভব না। তাহলে আমি যেটা তৈরি করেছি সেটা কিন্তু একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমি একটা ভ্যালু বের করব, বাট আমি দেখো এখান থেকে R1 এর ভ্যালু জানি না, R2 এর ভ্যালু জানি না। তার দুইটা তো আননোন ভ্যালু, দুইটা অজানা রাশি। দুইটা অজানা রাশি না রেখে আমি একটা অজানা রাশি কনভার্ট করব। সেটা কিভাবে করব? দেখো সেই ইনফরমেশন তোমাদের কাছে আছে। সেটা হচ্ছে আমরা যখন দেখেছিলাম যে প্রিজম কোণটা কি অ্যাকচুয়ালি, দেখো আমরা প্রিজম কোণ কি করেছিলাম, আমরা একটু লিখে রাখি যে প্রিজম কোণ A ইকুয়াল টু R1 প্লাস R2। দেখো এইখান থেকে আমরা ইচ্ছা তোমার করতে হবে। এর ভ্যালু কত ছিল? 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি ইকুয়াল টু R1 এর মানটা লিখে দেব। ওকে, এখন R2 এর ভ্যালুটা আমরা কি এই থেকে এই পাশে যদি নিয়ে আসি, R1 এর ভ্যালুটা যদি আমরা মাইনাস করে দেই, তো আমরা এখানে আরেকটু সহজ করে চিন্তা করি। স্যার R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু A minus R1। A minus R1 মানে কি? 60 ডিগ্রি মাইনাস R1। দেখো তো এই জায়গাটা বুঝতে পেরেছো? মানে আমরা কিন্তু দেখো বারে বারে বলতেছি যে সেই ব্যাগে একটু চিন্তা করতে হবে যে আমরা যখন এটা প্রুভ করেছিলাম প্রিজম কোণ মানে কি? শীর্ষ কোণটা। প্রিজম কোণ মানে হচ্ছে দুইটার ভিতরে যে প্রতিসরণ কোণ ছিল R1 এবং R2 তার দুটোর যোগফলের সমান ছিল, সেটা আমরা প্রমাণ করার সময় দেখেছি। তাহলে A ইকুয়াল টু R1 প্লাস R2, A ইকুয়াল টু R1 প্লাস R2। এখন এখান থেকে আমরা এর ভ্যালু জানি, তো স্যার 60 ডিগ্রি। ওকে, আমরা 60 ডিগ্রি রেখে দিলাম। এই R2 টাকে R1 থেকে রাইট সাইড নিয়ে আসবো, R2 এর ভ্যালু বের করব। এই R2 এর ভ্যালুটা নিয়ে এসে আমি এইখানে পুট করে দেব। দেখো তো sin R2 টা একটু উঠা দেব। R2 উঠালে কি হবে? 60 ডিগ্রি মাইনাস R1। এখন নিচের সমীকরণটা দেখো, এর সাইডটা দেখা দিতে হবে। বুঝলে বাবা? আবার বলো। স্যার এক্সামের সময় কি সাইডটা দেখা যাবে? হ্যাঁ, সাইডে তোমাকে লিখতে হবে। এটা যদি না লেখো, ডিরেক্টলি যদি লিখে দাও তাহলে কিন্তু অনেক কোশ্চেন হবে যে তুমি কোথায় পেলা। তুমি প্রথমেই লেখো যে প্রিজম কোণ ইকুয়াল টু R1 প্লাস R2। এখন যেহেতু আমরা একটা ভেরিয়েবল চাচ্ছি, তাহলে যে দুটো ভেরিয়েবল, তাহলে একটা ভেরিয়েবলকে উঠাই দেব। এই R2 টাকে অমিট করে দেব। যেহেতু R2 টাকে আমরা উঠিয়ে দিতে চাচ্ছি, তাহলে এইখান থেকে R2 এর যে একটা ইনিশিয়াল ভ্যালু, সেই ইনিশিয়াল ভ্যালুটা আমরা আগে একটা ভ্যালু বের করলাম যে R2 ইকুয়াল টু এই R1 কে পাশে নিয়ে যাও, তাহলে A মাইনাস R1।
তাহলে দেখো এর ভ্যালু তোমার দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মাইনাস R1। ওকে 60 ডিগ্রি মাইনাস R1, দেখো এখন পুরো সমীকরণের মধ্যে তুমি জানো না এমন একটাই ফাংশন পেয়েছো, সেটা হলো R1। দেখো এখন খেয়াল করো সমীকরণে নিচে, খেয়াল সমীকরণটাকে একটু ভাবো যে স্যার এই সমীকরণের মধ্যে সবকিছু ভ্যালু দেওয়া আছে, শুধু একটার ভ্যালু তুমি জানো না। আর একটা সমীকরণ থেকে একটা অজানা রাশি মান অতি সহজে বের করা যায়, এটা বিভিন্ন ভাবে। এই ক্যালকুলেশন সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি যেভাবে চিন্তা করবা সেইভাবে হবে, তোমাকে এখানে মানে আটকানো কোনো কিছু নেই, ঠিক আছে? তারপর আমরা ক্যালকুলেশন করে বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা পুরো পিক আপ করো, আমি উপর থেকে মুছে ফেলবো, উপর থেকে একটু মুছে ফেলো প্লিজ, সুন্দর করে পিক আপ করে ফেলো। পিক আপ করেছো সবাই? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি, এটা লিখে দিই, এখানটা লাগবে। আচ্ছা, এখন এদিকে জাস্ট তোমার মতো করে তুমি ক্যালকুলেশন শুরু করে দাও। স্যার কি কি করব? দেখো sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ, এম রাইট? sin 30 বলে হাফ না? দেখো তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, হাফ মানে কি 0.5, 0.5 sin R1 is equal to, ওকে এটা আলাদা গুণ হয়ে গেল, এবার এইটা আলাদা গুণ sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু কত? sin 60 ডিগ্রি ক্যালকুলেটর আছে কার কাছে? হ্যালো, বলছি sin 60 ডিগ্রি ভ্যালু কত জানা আছে? √3/2 দাও। স্যার পয়েন্টে নিলে আসে 0.86। ওকে 0.866 আমি নিয়ে নিলাম, তুমি যা বললে এটা নিলাম। 0. স্যার 87 হবে। না 866 দাও, 87 দরকার নেই, 866। স্যার পরে আবার 6 আছে, 0.866। আচ্ছা এটা অ্যাকচুয়ালি আচ্ছা নিলাম 866 দাও, 867 নিলাম। ওকে তাহলে এইটা ভ্যালু পেয়ে গেছো, এই ইনটু কি ছিল? তাহলে কি ছিল? sin 60 ডিগ্রি মাইনাস R1। দেখো ব্যাগটা মোটামুটি ছোট হয়ে গেছে, কমপ্লিসিট কমে গেছে। ওকে স্যার ওইটা 6 হবে স্যার। এটা হ্যাঁ 7 এর জায়গায় 6 হবে। ওকে 866 কোনো সমস্যা নেই, 0.866। আচ্ছা তাহলে এখন দেখো এইখানে এই 0.5 কে আরেকটা কাজ করো, এইটাতে এটাকে ডিভাইড করে দাও। ক্যালকুলেশন কিন্তু তোমার মনে তুমি করবে স্যার 0.5 কে 866 দিয়ে ডিভাইড করে দাও, কত হয় দেখো তো? 0.5 ডিভাইডেড বাই 0.866 ডিভাইড করে কত হয়? সামি স্যার এই যে 0.577। 0.577, ওকে তার মানে ছিল sin R1 ইকুয়াল টু বাদ। এখন এখানে থাকবে হলো sin 60 ডিগ্রি মাইনাস R1। ওকে এইবার তোমাদের কাছে একটা ইনফরমেশন নিচ্ছি, দেখি তোমাদের কাছে এই ইনফরমেশন আছে কিনা। সেটা হলো sin C, আমি একটু থার্ড লিখে নেই, sin C মাইনাস D এর একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলা ছিল, কারো জানা আছে? তোমাদের ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা ছিল sin C মাইনাস D, অবি? So sin c plus d by 2 into sin c d minus c by 2. আচ্ছা sin C মাইনাস D d by 2 ছিল। স্যার ওই যে 2 sin c plus d by 2 ওইটা আছে। দেখো sin C plus D আমার মনে হয় ফর্মুলাটা একটু চেঞ্জ করে ফেলো, আমার যেটা মনে হচ্ছে। দেখো তো ফর্মুলাটা বের করতে কাগজ আছে, sin C মাইনাস sin D ফর্মুলাটা ট্রিগোনোমেট্রি। তাছাড়া তুলতে পারবে না, কারণ এখান থেকে যদি ডিরেক্টলি কনস্ট্যান্ট ভ্যালু থাকতো তাহলে আমরা বোথ সাইডে সাইন সাইন করে দিতাম, আলটিমেটলি বের হয়ে যেত।
কারণ এটার একটা ভ্যালু জানো না, এটার ভ্যালু তুমি জানো না, সেক্ষেত্রে সাইন সি মাইনাস ডি। দেখো তো কারো কাছে বইটা ফর্মুলাটা দেওয়া আছে কারোর কাছে? দেখো তো এইটা কি না, সাইন সি cos d minus cos c sin d, মানে জাস্ট এটা খেয়াল করো যে সাইনের ক্ষেত্রে যখন c মাইনাস d হবে, প্রথম sin c তারপরে cos d, এরপর উল্টে যাচ্ছে যে cos এর সঙ্গে d ছিল এবার cos এর সঙ্গে c হবে। স্যার এটা তো স্যার সাইন a মাইনাস b এর সূত্র স্যার। a মাইনাস b সূত্র মানে c মাইনাস d সূত্র, আমরা ওইভাবে চিন্তা করলাম। তুমি তো মনে করে স্যার আমি a মাইনাস b দিচ্ছি, দাও আসলে কি না স্যার সি মাইনাস ডি তে তো আবার স্পেসিফিক আরেকটা সূত্র আছে, আমরা তো মনে করছি ওইটা স্যার। a মাইনাস b দাও, তাহলে sin a, ওকে, sin a cos সাইন এ cos b cos এ sin b। cos a sin b, রাইট, তাহলে cos a sin b। ওকে, তাহলে দেখো এটা দিয়ে কি ফর্মুলা পুট করে দাও, এটা একটু অনেক সহজ ক্যালকুলেশন হবে, তাছাড়া কিন্তু অনেক জটিল হবে। 0.577 sin r1 ইকুয়াল টু, আচ্ছা প্রথম ছিল sin a, তারপরে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে হলো 0. আচ্ছা আমরা একটু লিখে দেই প্রথম ফর্মুলাটা, sin 60 ডিগ্রি cos r1 minus cos 60 ডিগ্রি sin r1, ওকে, তারপর 0.577 sin r1 ইকুয়াল টু sin 60 ভ্যালু হলো 0.866, তারপরে cos r1 মাইনাস, আর cos 60 এর ভ্যালু কত, cos 60 ভ্যালু হাফ, রাইট, 0.5, তারপরে sin r1, ওকে। এবার দেখো এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, এই দুটো সাইনকে এক পাশে নিয়ে আসো, প্লিজ খেয়াল করো। দেখো এটা সাইন r1, এটাও সাইন r1, তাহলে এটা নিয়ে আসলে কি হবে, দেখো তো 0.577 কে প্লাস করা হলো 0.5 এর সাথে, প্লাস করলে কত হয়, দ্যাট মিন্স সাইন r1 0.577 plus 0.5 equal to 0.66866 cos r1, ওকে। তাহলে এখানে প্লাস করে কত যাবে তো 077 তাহলে 1.077 sin r1 equal to 0.866 cos r1। আচ্ছা এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা বের করতে হবে কিন্তু r1 এর মান, তাহলে sin r1 by cos r1 equal to ছিল 0.866 divided by 1.077, তাহলে sin by cos আমরা কি tan না, tan r1 equal to 0.86 কে 1.077 তে ডিভাইড করো তো আমি কত সে ডিভাইড করলে, .866 একে ডিভাইড করো হলো 1.077 দা ডিভাইড করো কত আসে, 0.804 0.804, ওকে ভেরি গুড। এবার r1 ইকুয়াল টু tan ইনভার্স 0.804, দেখো তো ভ্যালু কত আসছে এখানে, অ্যাঙ্গেলটা বের করো, থিটা r1 এর ভ্যালু বের করে ফেলো, দেখো হয়ে গেছে। স্যার 38.8 হবে 8 ডিগ্রি। দেখো তাহলে আমরা মোটামুটি না ফাইনালি আমরা পেয়ে গেলাম স্যার r1 এর ভ্যালুটা পেয়ে গেছি, সেটা হলো 38.8 ডিগ্রি। গুড, আমার কাজ শেষ। এখন হচ্ছে
I1 এর ভ্যালু দেওয়া আছে, তুমি R1 এর ভ্যালু বের করেছো। এখন দেখো আমরা সাইন এর সেই বিখ্যাত সেই ফর্মুলা, সেটা হলো মিউ সমান সমান sin I1 ডিভাইড বাই sin R1। আচ্ছা sin I1 মানে sin 60 ডিগ্রি ডিভাইড বাই sin 38.8 ডিগ্রি। দেখো তো লাস্ট আমার রেজাল্টটা কত আসে, ফাইনাল রেজাল্টটা। এই ম্যাথগুলো কিন্তু এত ঝামেলা কত বা কত 1.38। ওকে গুড, 1.38। এইটা হচ্ছে ফাইনালি আমাদের অ্যানসার। এইটা ফাইনালি অ্যানসার মানে তুমি যে আমাদের যে বের করতে বলেছিল যে তুমি যে গ্লাস দিয়ে বা যে ম্যাটেরিয়ালস দিয়ে ওই প্রিজমটা তৈরি করেছিলা তার কত ছিল আমাদের এখানে প্রতিসরাঙ্ক কত, সেই প্রতিসরাঙ্কটা আমরা বের করলাম। ওকে দেখো যে আমরা একটু আবার এক্সপ্লেইন করি, জাস্ট একটু ব্রিফ করি। যে একটা প্রিজম ছিল, এটা ছিল আমাদের প্রিজম কোণ, এখানে আপাতন কোণ, এটা হলো ন্যূনতম বিচ্যুতি কোণ। এই তিনটে কোণের মানে শুধু দেওয়া আছে, প্রতিসরণ করে দেওয়া নেই। প্রতিসরণ না দেওয়া থাকলে ম্যাথগুলো করতে অনেক ঝামেলা হয়। মানে এখানে সাইনে তখন অনেকগুলো ফাংশন চলে আসে, তারপরে যদি সেই ভ্যালু দেখো তোমার ভ্যালু দেওয়া আছে এইটা এইটা আর এইটা, এই ভ্যালু দেওয়া নাই, এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, মানে চারটে প্যারামিটার আছে I1 I2 R1 R2। এই চারটের মধ্যে ভ্যালু তোমার মাত্র একটা ভ্যালু দেওয়া ছিল, এই জন্য অনেকগুলো লিংক করতে হয়েছে। যে আমরা এখান থেকে প্রথম দেখলাম, প্রথম কি করলাম যে এখান থেকে R2 বের করলাম, যে ডেল থেকে শুরু করে R2 ভ্যালু বের করার পরে কি করব, কিন্তু আমরা তো বের করতে হবে R1। তখন আমরা দেখবো যে মিউ ইকুয়াল টু sin I1 বাই sin R1 ডিভাইড বাই sin I2 বাই R2। এই রিলেশন থেকে আমরা অনেক জটিল ভাবে ক্যালকুলেশন করার পরে R1 এর মানটা বের করলাম। যখন R1 এর মান বের হয়ে গেছে তখন I1 কে R1 দিয়ে যদি ডিভাইড করি sin এর রেশিও দিয়ে আলটিমেটলি তখন তাদের প্রতিসরাঙ্কটা বের হয়ে যাবে। আর এই ক্যালকুলেশন হয়তো আমি এইভাবে বুঝিয়ে দিয়েছি, এই ক্যালকুলেশন তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে দেখবে যে তুমি তোমার মতো করে ফেলো। তুমি যেভাবে চিন্তা করো স্যার আমি এইভাবে করতে পারি না, ট্রাই করে দেখো। ক্যালকুলেশন অনেক ভাবে চেঞ্জ করা যায়, ক্যালকুলেশন চেঞ্জ করার যথেষ্ট সুযোগ আছে আমাদের এখানে। ওকে, এখন এটা তো ফিজিক্স না, এটা তো ম্যাথমেটিক্স। এখন ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন তুমি যেভাবে চিন্তা করবে সেভাবে হবে। স্যার এই প্রতিসরণাঙ্কের একক কি লিখছেন? কোনো একক নাই, প্রতিসরণাঙ্কের অ্যাকচুয়ালি কোনো একক নাই। কেন একক নাই? কারণটা হচ্ছে ও নিজে কি, নিজে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। স্যার একটু সাইডে যান একটু। ও আচ্ছা ঠিক আছে। স্যার অ্যাটেন্ডেন্স লিখে দিবেন না? হ্যাঁ দিচ্ছি, আমি লিঙ্কটা খুঁজতেছি এখন।